ল্যাবের ভেতরকার রুমে সাদা জমিনের ওপর গাঢ় রঙা কুচি ফুলের ছাপার বিছানার ওপর থেকে জড়িয়ে শুয়ে আছে জাংকুক। আর ওর বুকের ভেতর গুটিসুটি মেরে শুয়ে বুকের পশমগুলো আঙ্গুল জড়িয়ে টানাটানি করছে তে। কয়েক ঘন্টা আগের সেই কষ্টমাখা মুহূর্তগুলোর সমাধান হিসাবে আর কোনো উপায় দেখেনি তে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আজকের দিনটাও তে এখানেই থাকবে। সুগাকে ইতিমধ্যে ফোন দিয়ে আসতে মানা করা হয়ে গেছে ওর। আর জাংকুককে শর্ত দেওয়া হয়েছে, জাংকুক মোটেই কোনো রকমের মন খারাপ করবে না। ও যেখানে যাবে ওর তেকে ওর সাথে নিয়ে যেতে হবে। তের এই অবস্থার জন্য মোটেও নিজেকে দায়ী ভাবা যাবে না। আর আগের থেকেও বেশি বেশি তেকে ভালোবাসতে হবে, অকারণে ধমকানো যাবে না, রাগ অভিমানের গুরুত্ব দিতে হবে। জাংকুক তের আদরের লোভে সব শর্ত মেনে নিয়েছে। এটা ছাড়া ওর কাছে আর এমনিতেও কোনো অপশন নেই, কারণ তের এই কন্ডিশনে ওকে এইখানে একা ফেলে যাওয়া মানে মৃত্যুর মুখে ফেলে যাওয়া ছাড়া আর কিছুই না। আরো কিছুক্ষণ একে অপরের সাথে লেপ্টে শুয়ে থেকে তে বলল, কিচেন তো দেখিয়ে দিলেন না, আপনার শক্তিবর্ধক খাদ্য রান্না করবো কিভাবে? জাংকুক চোখ বুজে তের চুলের ভিতর মুখ ডুবিয়েছিল। তের কথাই হাসলো ও, তারপর বলল, দেখাবো, উঠ আমার উপর থেকে। তেতে উঠে বলল, চোখে দেখেন না নাকি আমি আপনার পাশে শুয়ে আছি, আপনার উপরে না, কানা কথাকার। বলে জাংকুকের আলিঙ্গনের ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো ও। এমন আরামদায়ক শোয়ার পজিশনের ব্যাঘাত ঘটায় জাংকুক সেই আকারে বিরক্ত হলো। ভ্রু কুঁচকে বলল, দুমদাম করে উঠে যাবি না, উঠার আগে আমার অনুমতি নিবি, আমি অনুমতি দিলে তবেই উঠবি। তে মুখ ভেঙচিয়ে বলল, আপনি যা বলবেন জাহাপানা, আপনার দাসী সাথে প্রস্তুত। তারপর মুখ বেঁকিয়ে জাংকুকের থেকে চোখ ফিরিয়ে বিছানা থেকে নেমে গেল ও। এরপর বলল, কিচেন দেখিয়ে দিয়ে গরুর মাংস নিয়ে আসবেন, একদম তাজা তাজা, মশলাপাতি কিছু আছে নাকি? জাংকুকের দিকে আবার ফিরে প্রশ্ন করলো তে। জাংকুক ইশারায় বোঝালো সব আছে। উত্তর পেয়ে তে জাংকুককে টেনে উঠালো বিছানা থেকে। জাংকুক উঠে ওর রুমের কাবার্ডের দরজাটা খুলল। তারপর জামা কাপড়গুলো দুপাশে সরিয়ে দিয়ে কাবার্ডের মাঝখানে চাপ দিতেই শব্দ করে কাবার্ডের পেছন দিকটা দেয়ালের বাম দিকে সরে গেল। আর সেখানেই দেখা গেল সাদার উপর সোনালী রঙের টাইলসের রান্নাঘর। একটু নোংরা হয়ে আছে, কিন্তু সেসব তে সামলে নিতে পারবে। কিচেন দেখা হলে জাংকুককে ঠেলে ঠুলে মাংস কিনতে পাঠিয়ে দিল তে। জাংকুক চলে গেলে কিচেন পরিষ্কার লেগে গেল ও। আর তখনই ওর নজর গেল জাংকুকের স্টাডি টেবিলের উপর রাখা কালো মালাটের মোটা নোটবুকটার দিকে। কিং কর্তব্য বিমূল হয়ে বিছানার উপর বসে আছে তে। জাংকুকের ওই কালো মালাটের নোটবুকটাও পড়ে ফেলেছে। আর পড়ার পর থেকে জাংকুকের জীবনে নিজের অস্তিত্বের মূল্য নিয়েই প্রশ্ন উঠেছে ওর মন মস্তিষ্কের ভেতর। ও জাংকুকের জন্য নেহাত একটা মেডিসিন, শুধুমাত্র মেডিসিন, এর বাইরে আর কিছুই না। ওই ডায়েরিটাতে কোথাও লেখা নেই যে জাংকুক ওকে ভালোবাসে, কোথাও না। তাহলে কি ও জাংকুককে চিনতে পারেনি? ওর বাবা মাই কি তাহলে ঠিক কথা বলেছিল যে জাংকুক শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ওকে ব্যবহার করছে? তাহলে তাহলে এই কারণে কি ও এখন চেঞ্জ হয়ে যাওয়ার পর জাংকুক মুখ ফিরিয়ে নিচ্ছে? ওর শরীরের সব ঔষধি গুণ শেষ হয়ে গেছে বলে জাংকুক এমনটা কিভাবে করতে পারলো ওর সাথে? এই যে এত ভালোবাসা, এত কেয়ার, এসব তাহলে শুধু ওর নিজের স্বার্থপরতার জন্য? ভালোবাসার ছিটে ফোটাও কি এতে নেই? তার ছেলেদের হাসি হাসতে জাংকুকের ওপর ওর কোনো রাগ অভিমান কিছুই হচ্ছে না, তবে ঘৃণা হচ্ছে নিজের ওপর। একটা বারের জন্য ও জাংকুকের এই অভিনয় ধরতে পারলো না। এত নিখুঁত অভিনয় মানুষ কিভাবে করতে পারে? এই কারণে কি জাংকুক নিজের পার্সোনাল লাইফ সম্পর্কে ওর সাথে কিছু শেয়ার করতে চাইতো না? কারণ যে ওর কেউই না, তার সাথে ও কিছু পার্সোনাল কথা বলবে। এই যে গতকাল সকালবেলা ও কত অভিমান করলো জাংকুকের ওপর, ওকে সবকিছু খুলে বিস্তারিত না বলাই, তাতে জাংকুকের কিছুই আসে গেল না। দায় মেটাতে এক গোছা ফুল আর আইসক্রিম ধরিয়ে দিল ওর হাতে, আবার ধমকও দিল। তে ঘৃণা করেও টের পেল না কিছুই। জাংকুক একটাবারের জন্য ও নিজের প্রফেশন সম্পর্কে ওকে বলার প্রয়োজন মনে করেনি। কেন করেনি? বললে ওর মেডিসিন হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাই। এই যে পাসপোর্ট রেডি করেছে ওকে না জানিয়েই, পাসপোর্ট আর এমন কি, যেখানে এত কিছু হয়ে যাচ্ছে সেখানে সামান্য না জানিয়ে পাসপোর্ট রেডি করা তো কিছুই না। ওর প্রফেশন ওর মনের খোরাক। তাহলে কাল যে এতগুলো খুন করলো জাংকুক, এসব তাহলে ওকে বাঁচানোর তাগিদে নয়, সব নিজের মানসিক তৃপ্তির জন্য। এই কারণেই কি ওইভাবে হাসছিল জাংকুক তখন অমন ভয়ঙ্কর ভাবে? আর সেদিন ল্যাবের এই ঘটনাগুলো, ওগুলো কি জাংকুকের নিজের ইচ্ছেতে হয়েছিল? ও কি সেদিন ইচ্ছে করে তেকে কামড় দিয়েছিল? আর এরপর কি করেছে জাংকুক? ওর দাঁতের বিষে তে মরে কিনা সেটাই দেখতে চেয়েছিল। আর ওর তৈরি করা মেডিসিনের ওর বিষের প্রভাব কাটে কিনা সেটাই পরীক্ষা করতে চেয়েছিল, যার জন্য আজ ওর এই অবস্থা। ও কি তাহলে জাংকুকের কাছে সামান্য একটা গিনিপিগ মাত্র, যাকে ইচ্ছে মতো ব্যবহার করা যায়, যখন ইচ্ছে মেরে ফেলা যায়, যখন ইচ্ছে বাঁচানো যায়, যখন যে মেডিসিন ইচ্ছে তার উপর প্রয়োগ করা যায়? আর তে
ওখানে জাঙ্কুকের এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে ভালোবাসা বলে চালিয়ে দিয়েছে এতদিন। জাঙ্কুককে এত লোক খুঁজে বেড়াচ্ছে কিসের জন্য? তাহলে কি জাঙ্কুক তেকে নিজের মতো বানাতে চাইছে? নিজের বদলে তেকে ওদের হাতে তুলে দেওয়ার জন্য? ও কি তাহলে ক্রমে ক্রমে জাঙ্কুকের মতো হয়ে যাবে, তারপর বলির পাটা হবে? জাঙ্কুক এগুলো কিভাবে করতে পারলো? ওর কি একটুও মায়া হলো না তের জন্য, যার সাথে এতগুলো দিন আষ্টে পিষ্টে মিশে থাকলো, একসাথে খেলো, ঘুমালো, ঘুরলো, কত শত স্মৃতি হলো যার সাথে? তার জন্য কি একটুও মায়া হলো না জাঙ্কুকের? এমন সময় ল্যাবের দরজার শব্দ হলো। তার কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে নিচে নামলো জাঙ্কুক। মুখটা ওর হাসি হাসি, হাতে সদ্য জবাইকৃত গরুর মাংস। খুঁজে খুঁজে তাজা মাংস এনেছে ও। কিন্তু রুমের ভিতর ঢুকে জাঙ্কুকের ভুরু কুঞ্চিত হলো। তে একধানে মেঝের দিকে তাকিয়ে বসে আছে বিছানার উপর, হাতে ঝাড়ু। তার আগায় মাকড়সার বাসার কিছু অংশ লেগে আছে। নাক লাল হয়ে আছে, চোখ দুইটা ছলছল করছে ওর। দেখে মনে হচ্ছে একটু আগেই খুব কেঁদেছে তে, যার রেশ এখনো রয়ে গেছে। কিন্তু তের এমন হঠাৎ মন খারাপের কারণ খুঁজে পেল না জাঙ্কুক। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য রুমের ভেতরে এগিয়ে গেল ও। আর তখনই ওর চোখ পড়লো ওর স্টাডি টেবিলের উপর রাখা কালো মালাটার নোটবুকটার উপর। তার বন্ধ করে রেখে যাওয়া নোটবুকটা খোলা পড়ে আছে টেবিলে। কলমটার স্থান পরিবর্তন হয়েছে। তাহলে কি তে ওর নোটবুকটা পড়ে ফেলেছে? এর জন্য কি কাঁদছে ও? জাঙ্কুক নিজেকে মনে মনে ধিক্কার দিল। ওর মন বারবার বলতো তেকে সব সত্যি বলে দিতে, কিন্তু মস্তিষ্ক বারণ করতো যে সব সত্যি এখনই বলে দিলে হয়তো তে ওকে আর চাইবে না, ওকে ছেড়ে যাবে। কিন্তু এই কদিনে তের উপর ওর যে বিশ্বাস তৈরি হয়েছে তাতেও বুঝেছে যাই হয়ে যাক না কেন তে ওকে ছেড়ে যাবে না। ওর বলা উচিত ছিল সবটা, কিন্তু চরম বোকামি করেছে ও। নিজের মানুষের করা কোনো অপরাধ বা অন্য কোনো কাজ সেই নিজের মানুষটার মুখ থেকে শোনা আর অন্য কোনো মাধ্যমে শোনা, দুইটার ভেতর আকাশ পাতাল তফাৎ। কিন্তু জাঙ্কুক এখন কি করবে? তে যদি ওকে ভুল বুঝে কোনো কারণে? জাঙ্কুক কাবার্ডের ভেতর দিয়ে কিচেনের দিকে একবার তাকালো। মোটামুটি সেটা পরিষ্কার করা শেষ। মাংসের প্যাকেটটা রান্না করে রেখে হাত ধুয়ে আবার রুমে এলো ও। তে নিজের ভাবনায় এতই মগ্ন ছিল যে জাঙ্কুকের উপস্থিতি এখনো উপলব্ধি করেনি ও। জাঙ্কুক ধীর পায়ে তের কাছে পৌঁছে পেছন থেকে ওর কাঁধে হাত রাখলো। চমকে লাফিয়ে উঠলো তে, বিছানা থেকে উঠে দাঁড়ালো এক লাফে। জাঙ্কুককে দেখে ও হঠাৎ করে কিছু সময়ের জন্য নির্বাক হয়ে গেল। জাঙ্কুক ওর দিকে এগিয়ে এসে অসহায় চোখে তাকিয়ে অপরাধী গলায় বলল, তে আই ক্যান এক্সপ্লেন, প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। আমি এসব তথ্য তোর থেকে গোপন করেছি শুধুমাত্র তোর সাথে নিজের রিলেশনশিপটা সিকিউর করার জন্য। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার, আই শেয়ার। তারপর আরো একটু এগিয়ে এসে থেকে নিজের আলিঙ্গনে বাঁধতে গেল ও। কিন্তু জাঙ্কুকের কথা শেষ হওয়ার সাথে সাথেই তে যেন ক্ষিপ্ত বাঘনির ন্যায় জ্বলে উঠলো। জাঙ্কুকের ব্যর্থ আলিঙ্গনকে তাচ্ছিল্য ভরে নিজের থেকে ছুড়ে দিল। গ্রিনের নাক মুখ কুচকে নিয়ে কান্না জড়ানো ঝাঁঝালো গলায় ও বলল, কি এক্সপ্লেন করতে চান আপনি? আর কি এক্সপ্লেন করার বাকি আছে আপনার? আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আপনি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেননি। আপনার এই সমস্ত ভালোবাসা, এত উন্মাদনা, এত আদর, এত যত্ন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। নিজের শরীরে কুটের সমাধান হিসাবে শুধু আপনি আমাকে বেছে নিয়েছেন, এছাড়া আর কিছুই না। কেন এমন করলেন আপনি? কি দোষ করেছিলাম আমি? আপনাকে এত ভালোবাসা দেওয়ার প্রতিদিন আপনি এইভাবে দিলেন? জাঙ্কুক যেন আকাশ থেকে পড়লো তের কথাই। তে যে ওর নোটবুকের লেখাগুলোর এই অর্থ বের করতে পারে তাও ঘৃণাক্ষরেও ভাবেনি। চোখ দুইটা বড় বড় হয়ে গেল ওর। অবাক দৃষ্টিতে তাকিয়ে অসহায় কণ্ঠে ও বলল, না না তে, তোর কোথাও ভুল হচ্ছে। আমি আমি নিজের স্বার্থের জন্য তোকে ব্যবহার করব? কখনোই না। তোর ভুল হচ্ছে কোথাও। আমি তোর থেকে এসব কিছু গোপন করেছি শুধুমাত্র তোকে হারানোর ভয়ে। তুই যদি এসব কিছু জানার পর আমার থেকে বিচ্ছেদ চাস, শুধু সেই ভয়ে, আর কিছুই না। আই শিওর, কসম করছি আমি এত নিচু কখনোই হব না তে, বোঝার চেষ্টা কর। তে তাচ্ছিল্যের হাসি আসলো, তারপর বলে উঠলো, আপনার কোনো কথাই আমি আর বিশ্বাস করি না। এমনটা আপনি কিভাবে করতে পারলেন আমার সাথে? কি করেছিলাম আমি আপনার? আপনি আগে থেকে জানতেন সব। এই জন্য সেদিন যখন নদীর ধারে আমাকে মারতে নিয়ে গেছিলেন, সেদিন ইচ্ছে করে আমার মনে আপনার জন্য দুর্বলতা সৃষ্টি করার জন্য আপনি বলেছিলেন আপনাকে চুমু খেতে। এরপর কত শত অভিনয়, আমাকে পাওয়ার জন্য কত স্ট্রাগল দেখালেন আপনি। এসবের ষড়যন্ত্র ছিল, যা আমার পরিবারের সবাই বুঝতে পেরেছিল। কিন্তু আপনার মোহে আমি এতই অন্ধ ছিলাম যে আপনার উদ্দেশ্যটার কথা আমি চিন্তাও করিনি কখনো। কিভাবে পারলেন আপনি? এতটা নিখুঁত অভিনয় আপনি কিভাবে করলেন? এখন কি চান? আমাকে একেবারে আপনার মতো বানিয়ে ওদের কাছে বিক্রি করে দিতে চান? খুব লাভ হবে আপনার। আমাকে গিনিপিগ বানিয়ে আমার উপর এক্সপেরিমেন্ট করে গেলেন আমার চোখের সামনে দিয়ে, অথচ আমি চোখ বুঝে আপনাকে বিশ্বাস করে গেলাম। একটা মেয়ের সবচেয়ে কাছের মানুষ তার স্বামী। নিজের স্বামীকেই একটা মেয়ে সবচেয়ে বেশি শ্রদ্ধা ভক্তি করে। সেই পরম শ্রদ্ধার স্থানে আপনাকে বসিয়েছি আমি, অন্ধের মতো বিশ্বাস করেছি। আর আপনি কি করলেন? আমাকে পুরোটা ইউজ করলেন আপনি, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। জাঙ্কুক অসহায় হয়ে মাথা নাড়াতে লাগলো। তের কাছাকাছি এগিয়ে এসে ওকে স্পর্শ করার চেষ্টা করে বলল,
প্লিজ শান্ত হতে। তুই এখন হাইপার হয়ে আছিস, তাই এমন মনে হচ্ছে। এসবের কোনোটাই সত্যি না। হ্যাঁ, আমি মানছি, আমি আমার স্বার্থের জন্য এসব কথা তোর থেকে গোপন করেছি, কিন্তু তুই যে লজিকের কথা বলছিস সেটা আমার মাথায় আসেনি কখনো। বিলিভ মি, আমি তোকে ভালোবাসি অনেক অনেক বেশি। তোর শরীরে আমার কিউর আছে সেটা জানার অনেক অনেক আগে থেকেই। তোকে আমি ঠিক কতটা ভালোবাসি সেটা তুই খুব ভালোভাবেই জানিস। শুধু তুই কেন, সবাই জানে আমি তোর জন্য কত কি করতে পারি। সেই আমি কিভাবে তোর সাথে এমন জঘন্য কাজ করব, বিবেক দিয়ে চিন্তা করে দেখ একবার প্লিজ। জাঙ্কুকের কোনো কথাই তে শুনলো না। মেঝেতে বসে হাউমাউ করে কাঁদলো ও। জাঙ্কুক এত বোঝানোর চেষ্টা করলো, তারপরও বুঝলো না ও। পুরো পৃথিবীর সবাইকে ওর এখন মিথ্যাবাদী মনে হচ্ছে। ওর এত আদরের জাঙ্কুক, ওর স্বামী, যাকে ও পৃথিবীর সবার চাইতে বেশি বিশ্বাস করতো, আজ সেই বিশ্বাস ভেঙে গেছে ওর। ওর মাথার ভেতর শুধুমাত্র একটা কথাই বারবার ঘুরে ফিরে বাড়ি খাচ্ছে, সেটা হলো বিশ্বাসঘাতকতা। জাঙ্কুক একটিবারের জন্য ওর কাছে ঘেঁষতে পারলো না। মেঝের ওপর কান্নায় ভেঙে পড়ে মনের যন্ত্রণায় ছটফট করতে থাকলো তে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না জাঙ্কুক এমনটা করতে পারে ওর সাথে। কষ্টে ওর বুকটা ফেটে যাচ্ছে। জাঙ্কুক এবার উপায় না পেয়ে নিচে তের পাশে এসে বসলো। মেঝের ওপর উপর হয়ে কাঁদছে তে, উপাচ্ছে ও থেকে থেকে। জাঙ্কুক অসহায় চোখে তের দিকে তাকিয়ে বলল, তে আমার কথাটা একবার শোন দয়া করে। তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না, বিশ্বাস কর একবার। আমি সজ্ঞানে কখনো এরকম করব না। আমার নিজের স্ত্রী, যাকে আমি এত ভালোবাসি, তার সাথে আমি এমনটা কিভাবে করতে পারি? হ্যাঁ আমি জঙ্গলি, কিন্তু তাই বলে আমার ভেতরে মনুষ্যত্ববোধ আছে। আমি অতটাও জঙ্গলি হয়ে যাইনি তে। তোকে নিজের স্বার্থে ব্যবহার করার মতো জানোয়ার আমি এখনো হইনি তে। শোন আমার কথা একটিবারের জন্য। কথাগুলো বলে নিজের ডান হাতটা তের পিঠের উপর রাখলো জাঙ্কুক, কিন্তু তখনই ওর সে হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে মেঝে থেকে উঠে বসলো তে। ওর চোখের পিউপিলটা পুরোপুরি সরু হয়ে লম্বা আকার ধারণ করেছে। তড়িৎ গতিতে একবার জাঙ্কুকের দিকে ফিরে তাকালো ও। তে ঠিক কি করতে চলেছে ভেবে পেত না জাঙ্কুক, তবু আরো একবার তেকে বোঝানোর জন্য এগিয়ে এলো ও। কিন্তু জাঙ্কুক ওর দিকে এক কদম এগোতেই তে দ্রুত পায়ে পেছন দিকে সরে গিয়ে উঠে দাঁড়ালো। জাঙ্কুকের স্পর্শ নিজের শরীরে লাগতে দিল না একটুও। আর তারপরে কান্না জড়ানো ক্ষিপ্ত গলায় বলে উঠল, আপনি আমার সাথে যা করেছেন তার কোনো ক্ষমা হয় না। কখনোই ক্ষমা করব না আপনাকে। আপনি আমার বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়েছেন, নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছেন শুধু, আর এখনো ব্যবহার করে যেতে চান। আমার এত যত্নের ভালোবাসার কোনো মূল্য নেই আপনার কাছে। আপনার এই স্বার্থপরতার জন্যই আপনি আমাকে হারাবেন, কিন্তু তাতে আপনার কি বাসে যাবে? আপনি তো আমাকে ভালোই বাসেননি কখনো। কাউকে হারানোর কষ্ট আপনি কি বুঝবেন? আমি আর ফিরবো না কখনো, কোনোদিনও খুঁজে পাবেন না আপনি আমাকে। আপনার আফসোস হবে একদিন আমার জন্য, কিন্তু সেদিনের আফসোস মেটানোর জন্য পাবেন না আপনি আমাকে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি অনেক অনেক দিন বেঁচে থাকুন আপনি, আর আপনার বাকি জীবন যেন আমাকে হারানোর আফসোসে তিলে তিলে শেষ হয়ে যায়। আর এই কথা বলেই জাঙ্কুককে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে মুহূর্তের ভিতর ল্যাবের সিঁড়ি দিয়ে উপরে চলে গেল তে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে নিজেও তেকে আটকাতে ওকে ডাকতে ডাকতে ছুটে গেল ওর পেছন পেছন। কিন্তু ল্যাবের উপরে উঠে এসে কোথাও তেকে দেখতে পেল না ও। দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটে গিয়ে তেকে খুঁজলো ও, কিন্তু নেই তে, কোথাও নেই, যেন বাতাসের সাথে মিশে উধাও হয়ে গেছে। ঝলমলে চাঁদের জোছনায় আলোকিত হয়ে আছে প্রকৃতি। আরেমের বাড়ির ছাদের ওপরটা সে আলোয় যেন তকতক করছে। আর সেখানে শীতল পাটির উপর মাথার নিচে ডান হাতের বাহু রেখে চিত হয়ে আকাশের দিকে মুখ করে শুয়ে আছে সবুজ রঙা জল জলে চোখের দীর্ঘকায় জাঙ্কুক। চোখ দুটা গর্তের ভেতর ঢুকে গেছে ওর, মুখটা শুকিয়ে গেছে একদম। ওর ডান পাশে শুয়ে আছে সুগা, আর অন্য পাশে জিহব। তিনজনে ক্লান্ত অনেক। তে হারিয়ে যাওয়ার আজ 4 দিন। এই 4 দিনে ওরা তিনজন সহ পরিবারের সবগুলো লোক হন্য হয়ে খুঁজেছে তেকে, কিন্তু কোথাও নেই তে। যত চেনা জানা জায়গা আছে সব খুঁজেছে ওরা, কিন্তু তেকে পায়নি কোথাও। এই 4টা দিন জাঙ্কুক পানি ছাড়া আর কিছু গ্রহণ করেনি, ওকে কেউ খাওয়াতে পারেনি। প্রিয়তমা স্ত্রীর বিরহে পুরোপুরি ভেঙে পড়েছে ও। ওর ভেতরটা কষ্টে দুমড়ে মুছড়ে যাচ্ছে। এই মুহূর্তে জিহবার সুগা না থাকলে হয়তো কেঁদে বুক ভাসাতো ও। শুধুমাত্র ওরা আছে বলেই কান্নাটা ঠেকিয়ে রাখতে পেরেছে এখনো। কিন্তু থেকে থেকে সে কান্নাটা বুকের ভেতর থেকে দলা পাকিয়ে উঠে আসতে চাইছে। সুগার চেহারায় হতাশার ছাপ। প্রাণাধিক প্রিয় বোনকে হারানোর বেদনায় ওর বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে যেন। জিহবারও একই অবস্থা। সেদিন যখন জাঙ্কুক ফোন দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে ওকে বলছিল, যে হুপরে আমার তেকে খুঁজে পাচ্ছি না, চলে গেছে ও আমাকে ছেড়ে, সেদিন থেকেই ওর তে আপুকে অন্য সবার সাথে জান প্রাণ দিয়ে খুঁজেছে ও। কিন্তু তের কোনো হুদিস নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে ওর তে আপু। ইউনজুন এ বাড়িতেই আছেন, সুবিনও এখানে। 1 সপ্তাহের
দিনের ছুটি নিয়ে চলে এসেছেন তিনি। মেয়ের সুখে মুছে যাচ্ছে নিরঞ্জন, বিলাপ করছেন থেকে থেকে। আগের বার তো জাঙ্কুক সাথে ছিল বলে উনি নিশ্চিন্ত ছিলেন, কিন্তু এখন তো তার মেয়ে পুরো একা, কেউ নেই ওর সাথে। কোথায় আছে, কি করছে, কেউ কিছুই জানে না। চারটা দিন ধরে তাই নিখোঁজ। থানায় ডায়েরিও করা হয়েছে, কিন্তু পুলিশও কিছুই করতে পারেনি এখনো। হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু তে তো নিজ থেকেই হারিয়ে গেছে। ওকে কিভাবে খুঁজে বের করবে ওরা? হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট প্রিয়তমাকে ফিরে পাওয়ার আর্জি জানিয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো জাঙ্কুক। তের ওই মায়া ভরা হাসি মাখা মুখটা ভেসে উঠেছে ওর চোখের সামনে বারবার। ওই খিলখিল হাসি, ওই দুষ্টু মিষ্টি খুনসুটি, সব একে একে মনে পড়ছে জাঙ্কুকের। ওর দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো দুফোঁটা। টুপ করে সেগুলো পড়লো শীতল পাটিটার উপর। কাল সকালে উঠে আবারও তেকে খোঁজার জন্য বের হবে ওরা তিনজন। আরামের বাড়ির পরিবেশ থমথমে, মাঝে মাঝে কারো ডুকরে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, এছাড়া আর কোনো শব্দ নেই। বাড়ির মেয়ে নিরুদ্দেশ, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ইয়ঞ্জন সুবিন নিজেদের বাড়িতে চলে গেছেন। ইয়ঞ্জন যেতে চাচ্ছিলেন না, কিন্তু সুবিনের ছুটি ফুরিয়ে গেছে। অফিস থেকে আর ছুটি গ্রান্ট হবে না বলেছে, তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে তাদেরকে। সুখা এখানেই আছে। তের খোঁজ করছে ও অন্য সবার সাথে, কিন্তু জাঙ্কুক নেই। গত 2 দিন ধরে জাঙ্কুক বাড়ির বাহিরে, ফোন বন্ধ করে রেখেছে। কোথায় আছে ও কাউকে বলেনি। তে চলে যাওয়ার পর থেকে ও কিছুই খায়নি। জিন আর ইয়ঞ্জন সব রকমের জোর জবরদস্তি করেও কিছু খাওয়াতে পারেনি ওকে। আর এখন তো তের শোকে সেও বাড়ি ছাড়া। যত জায়গা সম্ভব সবখানেই তেকে খুঁজেছে ওরা, সেই সাথে পুলিশও, কিন্তু তেকে পাওয়া যায়নি কোথাও। পুলিশ তাদের প্রধান সন্দেহভাজনের লিস্টে প্রথমে রেখেছে জাঙ্কুককে, কারণ নিখোঁজ হওয়ার আগে তো সর্বশেষ জাঙ্কুকের সাথেই ছিল। এছাড়া জাঙ্কুক তাদের সামনে আসতে অস্বীকৃতি জানিয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য জাঙ্কুককে ডাকা হলেও সে আসেনি। এতে পুলিশদের সন্দেহ আরো দৃঢ় হয়েছে। তাদের ধারণা জাঙ্কুককে হয়তো তেকে মেরে কোথাও গুম করে দিয়েছে, আর এখন স্ত্রী হারানোর শোকে ভেঙে পড়ার নাটক করছে। জাঙ্কুককে নজরে রেখেছিল ওরা, কিন্তু 2 দিন আগে জাঙ্কুক হঠাৎ করে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় তারা আর নজর রাখতে পারেনি। তবে এতে তাদের জাঙ্কুকের প্রতি সন্দেহের মাত্রা আরো বেড়েছে, এবং এখন তাদের দৃঢ় বিশ্বাস জাঙ্কুকে তের সাথে কিছু করেছে। যেহবা সুগা এখন ওদের দুজনকেই খুঁজছে। একজন তো হারিয়ে গেছেই, অন্যজনকেও হারিয়ে যেতে দিতে চায় না ওরা। যেহব কয়েকবার ভেবেছে জাঙ্কুককে ওর ল্যাবে গিয়ে একবার খুঁজে আসবে, কিন্তু পুলিশ যেভাবে ওদের সবার উপর নজর রাখছে, তাদের ল্যাবে যেতে গেলে ওরা নিজেরাই বিপদে পড়ে যাবে। আর জাঙ্কুক যদি ল্যাবে থেকেই থাকে, তাহলে বিপদটা তার উপরও আসবে। তবুও আজ সুগার সাথে আলোচনা করে ল্যাবের রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নিল জিহব। মাঝরাতের পর বের হবে ওরা, সাথে কোনো টর্চ নিবে না, কারণ পুলিশের লোকজন কখন কোথায় উৎপেতে থাকে বলা যায় না। অত রাতে যদি ওদেরকে জঙ্গলে যেতে কেউ দেখে নেয়, তবে সন্দেহের তালিকায় ওদের নামও হাইলাইট হয়ে যাবে। সুগা এতদিন শুধু শুনেছে জাঙ্কুকের লাইভের কথা, কিন্তু আজ রাতে সচক্ষে দেখবে বলে ওর মনে অন্য রকমের অনুভূতি হচ্ছে। রাত যখন 1:45, তখন জিহব আর সুগা বের হলো ল্যাবের উদ্দেশ্যে। জাঙ্কুককে পাওয়ার সবচেয়ে সম্ভাবনাময় স্থান হলো ওর ল্যাব। দুজনে মিলে বাসার কাউকে না জানিয়ে চুপিসারে মেন গেট দিয়ে বের হয়ে জঙ্গলের দিকে এগোলো। চাঁদের আবছা আলোতে খোলা জায়গাগুলো মোটামুটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু জঙ্গলের ভিতর হুমো অন্ধকার। গাছপালা আর লতাপাতার ঘন সন্নিবেশে জঙ্গলটা পুরো ব্ল্যাক হোলের মতো দেখাচ্ছে। গাছ ছমছম করছে ওই অন্ধকারের ভেতরে তাকালে, কিন্তু ভয়কে পাত্তা না দিয়ে সাহস করে এগুলো দুজনেই। আলো না থাকায় ল্যাবের রাস্তায় অনুমানের ভিত্তিতে চলছে ওরা দুজন। যেহব আগে হাঁটছে আর সুগা ওর পেছন পেছন। কিছু দূর যাওয়ার পর ডোবার ধারে এলো ওরা। ডোবার পানিতে কচুরিপানা হয়েছে অনেক, বেগুনি রঙের ফুল ফুটে আছে সেখানে কয়েকটা। ডোবার পানিতে চাঁদের আলো পড়ে ঝকঝক করছে। ডোবার এই মোহনীয় দৃশ্য উপেক্ষা করে ওরা সামনে এগোলো। আরো কিছু দূর হাঁটার পর একটা খালি জায়গাতে এলো ওরা। এইখানে গাছপালার পরিমাণ কম, চাঁদের আলো গাছের ডালপালার ফাঁক দিয়ে মাটিতে এসে লুটোপুটি খাচ্ছে। এইখানে আগেও এসেছে জিহব তের সাথে। এই জায়গার রহস্য ও এখনো উদ্ঘাটন করতে পারেনি, কিন্তু জায়গাটা আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। ঘাস উঠে গিয়ে মাটি বেরিয়ে যাওয়া জায়গাগুলোতে আবার নতুন করে ঘাস গজাচ্ছে। অনেক জায়গাতে এখনো কিছুটা মাটি উকে দিয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন এইখানে এসে কেউ থাকেনি। আবারও হাঁটা শুরু করলো ওরা। কিছু দূর যাওয়ার পর জঙ্গলটা হঠাৎ করে ঘন হয়ে আসলো। চাঁদের আলোর ছিটে ফোটাও এখানে পৌঁছাচ্ছে না। চোখ বড় বড় করে তাকিয়ে ওরা অন্ধকারের ভেতর রাস্তা দেখে দেখে হাঁটতে থাকলো। কয়েকটা আগানোর পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল জিহব। ওর দেখা থেকে সুগাও দাঁড়িয়ে গেল। জিহবের এমন আচমকা দাঁড়ানোর কারণ বাধ্যগম্য হলো না সুগার। ও জিহবকে পেছন থেকে একটা খোঁচা দিয়ে জিজ্ঞেস করলো, দাঁড়িয়ে গেলে কেন? তাড়াতাড়ি যা, এখানে প্রচুর মশা, দাঁড়ালেই কামড়াচ্ছে। কিন্তু জিহবের থেকে কোনো উত্তর এলো না। জিহব তাকিয়ে আছে ওর সামনের দিকে। সুগা জিহবের দিকে তাকালো। এইভাবে ওকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে নিজে ওর দৃষ্টি অনুসরণ করে তাকালো সামনের দিকে। ওদের থেকে প্রায় 30 হাত দূরে থাকা একটি মোটা গাছের কাণ্ডের আড়াল থেকে দুটো জলজলে চোখ উঁকি দিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। এই গহীন জঙ্গলে অন্ধকারের ভেতর সে চোখ দুইটাকে কোনো অপসরের চোখের ন্যায় মনে হলো ওদের দুজনের কাছেই। জিহব নিজের বাম হাতটা দিয়ে হাতরে ওর পেছনে থাকা সুগার হাত ধরলো। ভয়ে সুগার গলা শুকিয়ে গেল যেন।
কি ওইটা সত্যি কি কোনো অপসরেরই? এত রাতে জঙ্গলে এসে কি ওরা ভুল করলো? কিন্তু জাঙ্কুক তো রাত বিরাতে যখন তখন আসে, তেমন কিছু কখনো দেখলো তো ও নিজেই ঝোপকে বলতো। কিন্তু জাঙ্কুকের সাথে নিজেদের তুলনা দেওয়া বোকামি। জাঙ্কুক তো নিজেই ভূতের মতো, তাই ওকে দেখলে কোনো কিছুই ওর ধারে কাছে ঘেসবে না। আর ওরা হলো সাধারণ মানুষ। সুগা জেবের পেছন থেকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, জিহোপ কি ওটা আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? হাতে করে তো কোনো লাঠি সোটাও নিয়ে আসেনি যে কাছে আসলে পেটাবো। জিহোপ সেদিকে চোখ রেখে নিজেও ফিসফিস করে উত্তর দিল, এমনও তো হতে পারে যে ওটা জাঙ্কুক ভাইয়া হয়তো আমাদের দিকে আড়ালে চলে গেছে। ওর হয়তো মনে নেই যে ওর চোখ দুটা জল জ্বলে, তাই উকি দিচ্ছে, কি বলো? সুগা আরো ভালো করে সেদিকে তাকিয়ে বলল, না জাঙ্কুক অনেক লম্বা, সামনে যে আছে সে জাঙ্কুকের হাঁটু সমান হবে। এটা অন্য কিছু, হয়তো ওটা কোনো জন্তু জানোয়ার আমাদের পায়ের শব্দ পেয়ে আড়ালে গেছে। কিন্তু বিরোধিতা করলো জিহোপ, বলল, না ভাইয়া ওইটা কোনো চার পাওয়ালা জন্তু না, ওইটা দুই পাওয়ালা কোনো কিছু। আর তাছাড়া জন্তু জানোয়ারের চোখে আলো পড়ার পর তবে জল জল করে, এমনিতে করে না। ওইখানে যে বা যা আছে তার চোখে কোনোভাবে কোনো আলো পড়ছে না, এর মানে ওইটা কোনো জন্তু জানোয়ার নয়, অন্য কিছু। শোনো, ভয় পেলে চলবে না, চলো আমরা আগাই, কারণ এখান থেকে ফিরে যাওয়ার কোনো অপশন নেই। আমরা অনেক ভেতরে চলে এসেছি। সুগা আর জেহোপ দুজন দুজনের হাত ধরলো শক্ত করে। সেই উজ্জ্বল চোখের অধিকারী জন্তুটা এখনো এখানেই আছে। ওরা দুজন ধীর পায়ে জন্তুটার দিকে নজর রেখে সামনে এগোতে থাকলো। কিন্তু জন্তুটার বেশ খানিকটা কাছাকাছি আসার পর জন্তুটা আস্তে আস্তে পেছন দিকে সরে যেতে লাগলো, কিন্তু একেবারে পালিয়ে গেল না। আর ঠিক তখনই যেভাবে দৃষ্টিগোচর হলো যে ওটা কোনো জন্তু নয়, ওটার আকৃতি মানুষের মতো। আর এরপরে যেভাবে চোখ গেল সে মানুষের মতো আকৃতি প্রাণীটার মাথার চুলের দিকে। অন্ধকারের ভেতরে লম্বা চুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। চুলগুলো প্রাণীটার প্রায় অর্ধেক উচ্চতা ছাড়িয়ে আরো নিচে চলে গেছে। জেহোপ এবার ভয় পেল সত্যি সত্যি। ওইখানে দাঁড়িয়ে গেল ও, সুগাকে ফিসফিস করে বলল, ভাইয়া আমরা হয়তো খুব বড় বিপদে পড়ে গেছি। ওটা সত্যি কোনো চার পাওয়ালা জন্তু নয়, মানুষের মতোই দুই পাওয়ালা কিছু একটা। আবার ওর মাথায় ইয়া লম্বা চুল আছে, আমি দেখেছি। ও নিশ্চিত অবসরের টাইপ কিছু হবে, হয়তো আমাদেরকে প্রথম থেকেই ফলো করছে। এখন ঘন জঙ্গল পেয়ে সামনে এসেছে। সুগা প্রত্যুত্তরে কিছুই বলল না, শুধু দেখতে থাকলো সেই প্রাণীটাকে। কিন্তু সেটা পেছন দিকে সরতে সরতে এখন আরো দূরে চলে গেছে। পেছন দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে সেটা। তার আচরণে আক্রমণাত্মক কিছু আছে বলে সুগার মনে হচ্ছে না। দুই পাওয়ালা প্রাণীটা ওদের দিকে নজর রেখে সরে যাচ্ছে পেছন দিকে। আর এভাবে সরতে সরতেই সেটা একটা কম ঘনত্বের ডালওয়ালা গাছের নিচে গিয়ে পৌঁছালো। আর তখনই গাছের ডালের ফাঁকা দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পড়লো প্রাণীটার মুখের ওপর। আর ঠিক সেই মুহূর্তেই হতভম্ব হয়ে গেল সুগা। মুখ দিয়ে শুধু উচ্চারণ করলো, তে। ল্যাবের রুমের বিছানার উপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে জাঙ্কুক। গত দুদিন ধরে ও এখানেই এই অবস্থাতেই আছে। বিছানা থেকে ওঠেনি একটিবারের জন্য। বিশালাকার শরীরটা শুকিয়ে গেছে। পর্যাপ্ত খাবার আর পানির অভাবে শরীর পানি শূন্য হয়ে ঠোঁট ফেটে চামড়া উঠে যাচ্ছে। শরীর থেকে খোলস ছাড়ছে ওর, কিন্তু খোলসের সাথে যেন চামড়াটাই উঠে আসছে। শক্ত হয়ে আছে সেগুলো, অন্য অন্য বারের মতো পাতলা আবরণ আর নেই। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে কিছুই না খাওয়া জাঙ্কুকের বুকের পাঁজরের হাড়গুলো বেরিয়ে গেছে। চামড়ার উপর দিয়ে সেগুলো দৃশ্যমান হয়ে ফুটে পড়েছে। পিঠের মেরুদণ্ডের হাড়ের গিঁটগুলো স্পষ্ট হয়ে আছে। অস্বাভাবিক লম্বা হাত পা দুইটা হাড় জিরে হয়ে আছে। অদ্ভুত দেখাচ্ছে ওকে। চোখের পিছুটি জমে গেছে ওর, কিন্তু সেগুলো ছাড়ানোর জন্য কোনো উদ্বেগ কাজ করছে না ওর ভেতরে। চোখ থেকে পানিগুলো যেন কোথায় হাওয়া হয়ে গেছে। বুকের ভেতর তোলপাড় হয়ে যাওয়ার সত্ত্বেও চোখ থেকে আর পানি ঝরছে না ওর। বুকের কাছে নিজের উপর সাদা রঙা কুচি ফুলের একটা কামিজ 2 হাতে জড়িয়ে রেখে আছে জাঙ্কুক, যার গলার দিকটাতে মুখ লুকিয়ে শুয়ে আছে ও। কামিজটা থেকে ওর তেল গায়ের গন্ধ আসছে। গত 2 দিন ধরে না খাওয়া কিছুই না করে এই কামিজটাকে সম্বল করে এইখানে পড়ে আছে ও। কাবার্ডের ওপাশের কিচেন থেকে মাংস পাচা গন্ধ আসছে। সেদিনের সেই গরুর মাংস সেখানে সেইভাবে রাখা আছে এতদিন ধরে। পোকা কিলবিল করছে তাতে। এত তীব্র গন্ধের মাঝেও নির্দ্বিধায় শুয়ে আছে ও। এই ল্যাব থেকে ওর আর বের হবার কোনো ইচ্ছে নেই। উপরের দুনিয়াটা ওর কাছে নিমের থেকেও তেতো লাগছে এখন। তেজে ওকে এই সামান্য কারণে ভুল বুঝে এইভাবে নিরুদ্দেশ হয়ে যাবে সেটাও কিছুতেই মেনে নিতে পারছে না। খানিকক্ষণ পর ওর ল্যাবের দরজার কাছটাতে শব্দ হলো কয়েকবার। কেউ ল্যাবের লোহার দরজাটার উপর দুমদাম শব্দ করছে। জাঙ্কুক চোখ মেলে তাকালো। শব্দটা আরো জোরে হচ্ছে এখন, কিন্তু সেটাকে পুরোপুরি উপেক্ষা করলো জাঙ্কুক। আগের মতো করে পরে রইল বিছানায়। কিন্তু শব্দটা না কমে গিয়ে আরো জোরালো হলো। কেউ যেন ভেঙে ফেলতে চাইছে ল্যাবের দরজাটা। ধাতব
শব্দে ল্যাবের ভেতরটা ভরে উঠেছে। বিরক্ত হয়ে জাঙ্কুক ওর দুর্বল শরীরটাকে টেনে উঠালো বিছানা থেকে। তারপর ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ল্যাবের দরজাটা খুললো ও। মাংস পাশা গন্ধটা বদ্ধ জায়গা থেকে খোলা বাতাসে এসে অনেকখানি ক্ষীণ হয়ে এলো। দরজা খুলে জিহবকে হুড়মুড়িয়ে পড়তে দেখলো জাঙ্কুক। জাঙ্কুককে দেখে জিহব উত্তেজিত গলায় বলে উঠলো, ভাইয়া, তে আপুকে আমরা দেখেছি এই জঙ্গলের ভেতর। পালিয়ে গিয়েছে আমরা কাছে যেতেই। হরিণার বিলের দিকে গিয়েছে সম্ভবত। তে নামটা শুনে যেন জাঙ্কুকের সমস্ত শরীর বিদ্যুৎ খেলে গেল। ওর মস্তিষ্ক যেন হঠাৎ করে দপ করে জ্বলে উঠে সচল হলো। নিজের দুর্বল শরীরের সমস্ত শক্তি একত্র করে ছুটলো ও পূর্বের দিকে। পায়ে জুতো নেই ওর। ছুটতে ছুটতে জঙ্গলের মাটিতে পড়ে থাকা সুচালো কাটার কয়েকটা ঢুকে গেল ওর পায়ের ভেতর। তালকুল হারিয়ে ছুটতে ছুটতে কতগুলো গাছের সাথে ও বাড়ি খেলো তার হিসাব নেই। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই জাঙ্কুকের। ও ঊর্ধ্বশ্বাসে ছুটছে। ওর তেকে যদি পেয়ে যায় একটিবারের জন্য, আর কখনোই তেকে কাছছাড়া করবে না ও, সামান্য একটা মুহূর্তের জন্যও না। ছুটতে ছুটতে জঙ্গলের চারদিকে নিজের উজ্জ্বল দৃষ্টি দিয়ে তেকে খুঁজতে থাকলো জাঙ্কুক। ঠিক কতক্ষণ ধরে ও ছুটলো তা জানে না ও। ছুটতে ছুটতে একসময় জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে হরিণের বিলের পানির উপর পড়া চাঁদের আলোর খলবলানো প্রতিচ্ছবি দেখতে পেল ও। তারপর ওই জঙ্গল ঠেলে ও চলে এলো হরিণের বিলের ধারে। নেই তে, কোথাও নেই। ওর তে এই জঙ্গলে আছে, ওর একদম কাছে, কিন্তু ওর থেকে দূরে সরে থেকে ওকে শাস্তি দিতে যাচ্ছে। এমন কেন করছে তে? কিসের শাস্তি দিচ্ছে ও? জাঙ্কুক যা করেছে, যা লুকিয়েছে, সব তো ওকে নিজের করে পাওয়ার জন্য। ওর যেটুকু স্বার্থ সে সবটুকুই তো তেকে পাওয়ার জন্য, এছাড়া আর কিছুই না। কিন্তু কে বোঝাবে এই পাগলি মেয়েটাকে? সে তো নিজের মতো করে ভুল বুঝে নিয়ে অভিমান করে হারিয়ে গেছে, আর জাঙ্কুকের জন্য রেখে গেছে এক বুক হাহুতাশ। ধীর পায়ে বিলের পাড় থেকে নেমে বিলের ভেতরের দিকে এগিয়ে গেল জাঙ্কুক। কাদামাটির ওপর হাঁটু গেড়ে বসে পড়লো ও। কোথাও নেই ওর তে। এই বিলের ধারে একদিন ওর তেকে দেখে ও প্রথম ঝটকা খেয়েছিল। এই বিলের ধারেই ও করেছিল ওর প্রথম চুমুর নিবেদন। প্রথমবারের মতো পুচকে থেকে বড় হয়ে যাওয়া তেকে কোলের ভেতর নিয়েছিল ও 18 বছর পর। সেদিনের সমস্ত স্মৃতি আজ জাঙ্কুকের চোখের পাতায় ভাসছে। তেল সেই ভেজা লম্বা চুল, ঢোলা গেঞ্জি, যার ভেতর দিয়ে ওকে মারছিল ওর ফর্সা কাঁধ, ওর নরম তুলতুলে গলার ওপর জাঙ্কুকের আঙ্গুলের লাল ছাপ, সেই ভয়ে দুরু দুরু করা বুক, সেই ভীতু সন্তুষ্ট চাহনি, জাঙ্কুকের মুখের দিকে না তাকাতে চাওয়ার আপ্রাণ চেষ্টা, সব সব মনে পড়ে গেল জাঙ্কুকের। ডুকরে কেঁদে উঠলো ও। বুক ফেটে আর্তনাদ বের হয়ে এলো ওর। আকাশের দিকে তাকিয়ে আর্ত চিৎকার দিল ও। তারপর হাউমাউ করে লুটিয়ে পড়লো বিলের ধারের কাদামাটিতে। জিহ্বার সুগাও তেকে খুঁজতে খুঁজতে বিলের দিকে আসতে লাগলো। সুগার চোখ দুইটা সতর্ক। যদি আর একটিবারের জন্য তের ওই উজ্জ্বল চোখ জোড়ার হদিশ পাওয়া যায়, কিন্তু এত সাবধানী নজরেও কিছুই বাঁচলো না। জিহ্বা সতর্ক দৃষ্টিতে চারদিকে নজর বুলিয়ে যাচ্ছে, কিন্তু ওর মাথায় শুধু ঘুরছে তের ওই জলজলে চোখ জোড়া। হাঁটতে হাঁটতে ও সুগাকে জিজ্ঞেস করলো, ভাইয়া, তে আপুর চোখ জোড়া জাঙ্কুক ভাইয়ের মতো হয়ে গেল কিভাবে? আমরা তো কিছুই টের পেলাম না। আপু নিখোঁজ হওয়ার আগের দিনও তো স্বাভাবিক দেখছিলাম, তাহলে কি হলো হঠাৎ? সুগা জিহবের কথায় সায় মারলো, তারপর হতাশার সুরে বলল, আমিও কিছু বুঝতে পারছি না রে জিহব, আমিও এসবের কিছুই জানি না। এর উত্তর একমাত্র জাঙ্কুক দিতে পারবে। আমার প্রাণের তের অবস্থা এমন হবে জানলে আমি কখনোই জাঙ্কুকের কাছে ওকে দিতাম না। আমি ওকে সাবধান করেছিলাম যে ও যেন ওর জীবনের সাথে আমার তেকে না জড়ায়, কিন্তু আমার কথা শোনেনি ও। তেকে ও নিজের করে ছেড়েছে, আর এখন তার পরিণতি নিজের চোখে দেখছে ও। আমার বোনটা আজ ঘর ছাড়া, আমার মাটা কেঁদে কেঁদে চোখ ফুরিয়ে ফেলেছে, আমার বাবা হাই প্রেশারের রোগী, মেয়ের শোকে তার কখন কি হয়ে যায় আল্লাহ জানে। আমার পুরো পরিবারটাই আজ যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। মনে হচ্ছে যেন সেই 18 বছর আগেকার পরিস্থিতি আমার চোখের সামনে আবার কেউ রিপ্লে করছে। আমি যদি বাড়িতে কোনো একজনকে বলি আমার তের এই হালের কথা, তাহলে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এতবার করে সাবধান করেছিলাম আমি জাঙ্কুককে, কিন্তু ও শোনেনি আমার কথা। জিহব নিজের ভাইয়ের বিরুদ্ধে বলা কথাগুলো নিতে পারলো না, গম্ভীর হয়ে গেল ও। হ্যাঁ, ওর ভাইয়ের দোষ আছে, ওর ভাই অপরাধ করেছে, কিন্তু জাঙ্কুক ভাইয়ের করা সমস্ত অপরাধ শুধু তে আপুকে পাওয়ার জন্য। যে খাটিয়ে তে আপুকে সে নিজের করেছে ঠিকই, কিন্তু তাদের ভেতর কখনোই ভালোবাসার কমতি ছিল না। জাঙ্কুক যতটা ভালোবাসা তেকে দিয়েছে, ততটা ভালোবাসা আর কেউ তেকে দিতে পারতো না, সেটা জিহবের দৃঢ় বিশ্বাস। গম্ভীর গলাতেই ও বলল, এসব বলে এখন লাভ কি ভাইয়া? জাঙ্কুক ভাইয়া তে আপুকে কতটা ভালোবাসে সেটা তুমি সহ বাড়ির সকলেই জানে। জাঙ্কুক ভাইয়া জেনে শুনে কখনোই যে তে আপুর কোনো ক্ষতি করবে না, সেটা তুমি বেশ ভালো করেই জানো। হয়তো তাদের ভেতর এমন কিছু আছে যেটা আমরা জানি না, তাই না জেনে শুনে এইভাবে মন্তব্য করা ঠিক না। এসব কথা না ভেবে এখন আমরা তে আপুকে কিভাবে খুঁজে বের করবো সেটাই ভাবা উচিত।
সুগা প্রতি উত্তরে কিছুই বললো না। ওর এখন কোনো কথা খরচ করতে ইচ্ছে করছে না, চুপচাপ হাঁটতে থাকলো ও। আরো কিছুক্ষণ হাঁটার পরে ওরা প্রায় বিলের ধারে চলে এলো। আর দূর থেকে ওরা শুনতে পেল জাঙ্কুকের করুণ আর্তনাদ। চৌকিতে দুজন দুজনের দিকে তাকিয়ে ওরা ছুটলো সেদিকে। আর বিলের আরো একটু কাছে যেতেই ওপর থেকে ওরা দেখতে পেল কাদা মাটিতে লুটিয়ে পড়া জাঙ্কুককে। কিন্তু জাঙ্কুকের কাছে আসলো না ওরা, জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়িয়ে রইলো। জিহুক একবার যেতে চাইলেও সুগা যেতে দিল না, জাঙ্কুককে ছেড়ে দিল ওর মতো করে। জাঙ্কুক কাদা মাটিতে লুটিয়ে উচ্চস্বরে বিলাপ করছে, ফিরে আয় রেতে, আমার সব খালি হয়ে গেছে রেতে, কোথাও কিছু নেই, আমার সব ফাঁকা হয়ে গেছে, আমার কাছে ফিরে আয় একটিবার। আমি আর কখনোই ধমকাবো না, কিছুই বলবো না আর কোনোদিন, সব কিছু ছেড়ে দেবো আমি, সব সব কিছুই চাই না আমার, শুধু তুই ফিরে আয়। আমি স্বার্থপর নই রে, আমি শুধু তোর জন্য স্বার্থপর, আমার শুধু তোকে চাই, আর কিছুটি চাই না আমার, শুধু তুই ফিরে আয়। জাঙ্কুকের এমন আকুতিপূর্ণ আর্তনাদে সুগার চোখ দুটা পানিতে পূর্ণ হয়ে গেল। তের মুখটা চোখের সামনে ভেসে উঠতেই কান্নার শব্দ ঠেকাতে মুখের উপর হাত চাপা দিল ও। চাঁদের আলোয় জাঙ্কুককে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জাঙ্কুকের সেই বিশাল দেহটা লিকলিকে হয়ে আছে, হাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। জাঙ্কুকের থেকে চোখ ফিরিয়ে নিল সুগা। জাঙ্কুককে এই অবস্থায় দেখতে পারছে না ও। সেই বিশাল দেহী কর্কশ কণ্ঠের গম্ভীর আর উঁচু ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষটার এত করুণ অবস্থা হবে তাও স্বপ্নেও ভাবেনি। জিহুক এখনো তাকিয়ে আছে ওর ভাইয়ের দিকে। মাটিতে লুটিয়ে পড়ে থাকা জাঙ্কুকের পিঠের মেরুদণ্ডের হাড় আর পাঁজরের হাড়গুলো যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। জিহুক সেদিকে তাকিয়েই মনে মনে বলল, আহ তে আপু, তুমি যদি একটা বার দেখতে তোমাকে ছাড়া সেই শক্ত খোলসের কঠোর লোকটা কেমন আছে, তাহলে তুমি এখনই ছুটে চলে আসতে আপু। তুমি দেখলে না আপু, তুমি দেখলে না। উত্তরের জঙ্গলের পাশ দিয়ে চলে যাওয়া যশোর টু সাতক্ষীরা রোডের উপর দিয়ে দ্রুত গতিতে চলছে তিনখানা গাড়ি। মাগরিবের আজান পড়লো কিছুক্ষণ আগে। আবছা অন্ধকারে গাড়িগুলো ছুটে চলেছে তাদের উদ্দেশ্য হাসিল করতে। গাড়িগুলো এসে থামলো একটা নির্দিষ্ট জায়গায়। তিনটা গাড়ির মাঝে সাদা গাড়িটার মাঝখানে সিটে সাদা রঙা কোট প্যান্ট পরে বসে আছে মিঙ্গিউ। তার সামনে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে আছে দিয়েগো। মিঙ্গিউ দিয়েগোর উদ্দেশ্যে ইংরেজিতে বলল, দিয়েগো, তুমি কি নিশ্চিত এই জঙ্গলের ভিতরে সত্যি কিছু একটা চলছে? দিয়েগো লোকটা দৃঢ় বিশ্বাসের সাথে বলল, হ্যাঁ বস, আপনার কথা মতো কাল রাতে আমাদের কয়েকটা ছেলে জাঙ্কুকের বাড়ির উপর নজর রেখেছিল। আর তখনই ওরা দেখতে পায় এই বাড়ির দুইটা ছেলে মাঝরাতের পর বের হয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আমাদের ছেলেরা চুপি সাথে ওদের পিছু নেয়, কিন্তু ওই জঙ্গলে কিছু একটা ছিল। ওরা দুজন বাদেও ওই ছেলে দুইটা কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করে থেমে যায়। সেই অন্য কিছু একটা ওদের সামনেই ছিল। কিন্তু যখন সেই অদ্ভুত জিনিসটা পালিয়ে যেতে নেয় তখন ওই দুটা ছেলে ছত্রভঙ্গ হয়ে যায়। দুজন দুই দিকে দৌড় দেয়। একজন ওই নাম না জানা প্রাণীটার পিছনে দৌড়ায়, আর অন্যজন অন্য আরেকদিকে দৌড়ায়, যার কারণে আমাদের ছেলেরা আর ওদের পিছু নিতে পারেনি। তাই আমার ধারণা এইখানে কিছু একটা তো হচ্ছেই। আর ওই পালিয়ে যাওয়া জিনিসটাই বা কি, সেটাও ভাবনার বিষয়। আমাদের ছেলেরা বলেছিল ওইখানে নাকি দুইটা চোখের মতো কিছু জল জল করছিল, আর সেটা দেখে মূলত ওই ছেলে দুইটা থেমে গিয়েছিল।